নবম শ্রেণীর বাংলা তোমাদের নবনব সৃষ্টি অর্ধেকটা হয়েছিল সৈয়দ মুস্তফা আলীর লেখা। তার বাকিটা যে অংশটুকু রয়েছে সেটা আজকে শেষ করে দিই। পার্ট 2-এ মন দিয়ে তোমরা ক্লাসটা করো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, ইংরেজির বেলাতেও তাই, বিশেষ করে দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সেই সম্পর্কে বাংলাতে কোনো বই আছে বলে জানি নে। তাই এইসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সেই সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। এই অবধি আমরা কতদিন পড়েছিলাম। আজকে এই পাতাটা করলেই হয়ে যাবে। একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। কেন ঢুকবে না? পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো করছে, মানে আমাদের কিন্তু আরবি ফার্সি চর্চা কিন্তু এবারে কমে গিয়েছে। আর সেরকম কিন্তু চর্চা আমাদের কিন্তু নেই। পূর্ব বাংলায় এইসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। মানে খুব একটা তোমার এই আরবি ফার্সি এইগুলো কিন্তু বাংলাতে আর প্রবেশ করবে না, যেটুকু প্রবেশ করার করে গিয়েছে। এবং শেষ কথা, আরব ইরানের অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনা নেই। মানে কি, আরব, ইরান এই সমস্ত দেশে ভাষা যে আমাদের বাংলাতে ঢুকবে তার কোনো চান্স নেই। কেন ওখানে জ্ঞান বিজ্ঞানের সেরকম চর্চা নতুন করে হয় না। কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চালু থাকবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে আমাদের ভাষাতে যে সমস্ত আরবি ফার্সি শব্দগুলো আগে থেকে ঢুকে বসে আছে সেগুলো এখনও চলবে, কারণ তার অল্টারনেটিভ মানে শব্দ কোনো দিয়ে এখন বাংলাতে হয়নি। অল্টারনেটিভ যেমন লুঙ্গিটা, এই লুঙ্গি এই শব্দটা কিন্তু আমাদের দেশীয় শব্দ নয়, খাঁটি বাংলা শব্দ নয়। তাই এইটা লুঙ্গিটার পরিবর্তে আমরা অন্য কোনো যে বাংলা ব্যবহার এখনও আপাতত 100-200 বছর মনে হয় করব না। এর বিকল্প শব্দ আমাদেরকে বার করতে হবে। আর কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চালু থাকবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয়ত, কোনো লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুনরায় পুরনো বাংলায় চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দগুলো তুলে নিয়ে সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করছেন। নতুন আর সেরকম ব্যবহার করছেন না। প্রাচীন বাংলা সাহিত্যের অংশ থেকে বা বাংলা যে সংস্কৃতি রয়েছে বা বাংলা যে বইগুলো রয়েছে আমাদের গ্রন্থগুলো, সেখান থেকে শব্দগুলো তুলে নিয়ে এসে সেগুলো ব্যবহার করার চেষ্টা করছেন। কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল, কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। মানে নতুন আরবি ফার্সি ঢুকছে না, তাহলে কোন শব্দগুলো ঢুকছে? পুরনো আরবি ফার্সি যেগুলো আমাদের লেখায় ছিল, বাংলাতে ছিল, সেইগুলোই ব্যবহার হচ্ছে আবার। মানে মৃতদেহকে খুঁড়িয়ে আবার বার করার কি ব্যাপার, বুঝতে পেরেছ? সেরকম হয়ে গিয়েছে। এই পরিস্থিতির সামনে জীবস্মৃত এই
সব শব্দের একটা নতুন খতের নিলে ভালো হয়। ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, মাদ্রাসায় আমরা জানি আরবি পড়ানো হয় যেহেতু কোরআন পড়ানো হয়, তবুও কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সি সৌন্দর্যে অভিভূত হলেন বেশি। যারা আর্যরা ছিল তারা আরবি সাহিত্যের থেকেও ইরানি সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হয়ে তারা এই ফার্সিগুলোকে ব্যবহার করতে বেশি। উর্দু সাহিত্যের মূল সুরতায় ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। আমরা যখন উর্দু যদি আমরা বলি বা উর্দু যদি আমরা খুঁজি, তাহলে কিন্তু এই উর্দুর মূল ভাষা বা উর্দুর যে উৎস সেটাকে আমরা ফার্সি বলতে পারি, বা এখানে টান আছে ফার্সির, কিন্তু এখানে আরবির সাথে উর্দুর মিল নেই, এটা মূল আর কি। হিন্দি গদ্যের ওপরেও বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি, আরবি নয়। আরবির শব্দ কিন্তু কম আছে, কিন্তু ফার্সির শব্দ কিন্তু অনেক বেশি। কেননা যেহেতু যখন আর্যরা এসেছিল আমাদের এই মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে, তখন কিন্তু তারা ফার্সির টানে এই সমস্ত ভাষাগুলো কিন্তু ব্যবহার করত। একদা ইরানে যেসব আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল, ভারতবর্ষ সেই সংঘাতের ফলে সিন্ধি, উর্দু, কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়। তার মানে ইরানি ভাষা আর সেমিতি আরবি ভাষা এই দুটো মিক্সচার হয়ে ফার্সি ভাষা জন্ম হয়েছিল। এবং তার পরবর্তীকালে সিন্ধি, মানে তুই পাকিস্তানের একটা প্রদেশ সিন্ধু, সেই সিন্ধুর ভাষা সিন্ধি বা সিন্ধু উপত্যকার এইসব ভাষাগুলো সিন্ধি, এবং তোমার উর্দু আর কাশ্মীরি এই সাহিত্যের সৃষ্টি হয়েছিল। কিন্তু আরবি এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক, ভারতবর্ষীয় এই তিন ভাষার ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। উর্দুতে কবি ইকবালই এই তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন ও নূতন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। মানে উর্দুটাও অনেকটা কিন্তু মানে ফার্সির দিকে চলে যাচ্ছিল। ফলে এখানে মোহাম্মদ ইকবাল বলে একজন বিশাল বড় লেখক ছিলেন, কবি ছিলেন, এবং শায়েরি তিনি বানাতেন, প্রচুর শায়েরি তার আছে মোহাম্মদ ইকবালের। তা তিনি চেষ্টা করলেন উর্দু সাহিত্যটাকে একটু উর্দু মতোই করতে, অন্যান্য ভাষা যেন ব্যবহার সেরকমভাবে না হয়, সেটা তিনি দেখেছিলেন। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। তাহলে আমরা যদি বলি যে বাঙালির সর্বশ্রেষ্ঠ যে কীর্তি, সাহিত্য কীর্তি, সেটা কি? পদাবলী কীর্তন, মানে শ্রীকৃষ্ণ কীর্তন যেগুলো রয়েছে, বৈষ্ণব পদাবলী রয়েছে, হ্যাঁ, তা এইগুলো হচ্ছে বাংলার সাহিত্যের অন্যতম সৃষ্টি। এই সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি। এই সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানু রূপ ধারণ করেছেন তাই নয়, তাহলে শ্রীকৃষ্ণ কানু হয়ে যায় কোথায় গো? এই বৈষ্ণব সাহিত্যে। শ্রীমতী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার মানে বাঙালি সাহিত্যে বা বাংলা সাহিত্যে সেই কৃষ্ণ কানু হয়ে যায় এবং রাধাও খাঁটি বাঙালি মেয়ে হয়ে যায়। বুঝতে পারলে? ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিক ও পদাবলীর শ্রীরাধা, এই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছে। তার মানে ভালোবাসা, প্রেম, এই সমস্ত জায়গায় কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, তাহলে বাঙালির যে চরিত্রে বিদ্রোহ কিন্তু রয়েছে উপস্থিত। তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে সে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে, ওই জন্যই বলি না সত্যম শিবম সুন্দরম, হ্যাঁ, তাহলে সত্যই শিব, শিবই সত্য আর কি।
সেটা গ্রহণ করতে চেয়েছে এবং তখন কেউ গতানুগতিক পন্থা প্রাচীন ঐতিহ্য এর দোহাই দিয়ে সেই প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এবং তার চেয়ে বড় কথা কি, যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। এই বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরেই সীমাবদ্ধ নয়, যে সাহিত্যের পরিবর্তন, খাঁটি বাংলা ভাষার যে একটা প্রভাব, যে বাংলাতেই লিখবো আমরা, সে তার কিন্তু একটা তোমার প্রচেষ্টা চলেছিল। বাঙালি মুসলমানও এই কর্মে পরম তৎপর ছিল। ধর্ম বদলালেই জাতির চরিত্র কিন্তু বদলায়। তাহলে যে বাঙালি জাতি, তা বাঙালি হিন্দুই হোক আর বাঙালি মুসলমানই হোক, তারা ধর্ম বদলালেও এই যে বাঙালি জাতির একটা চরিত্র রয়েছে, সেই চরিত্র কিন্তু বদলায় না। এই যে আমরা নব সৃষ্টি পড়লাম, সব থেকে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে শেষের লাইনটা, ধর্ম বদলালেই জাতির চরিত্র কিন্তু বদলায় না। এইটা কিন্তু মনে রাখতে হবে। বেশ, তাহলে নব সৃষ্টি সৈয়দ মুজতবা আলীর লেখা আমরা পড়লাম, জানলাম, বুঝলাম। যদি কোনো অসুবিধা থাকে পার্ট 1 এবং পার্ট 2-তে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে অসুবিধাগুলো, এবং তোমরা আরও কীরকম ভিডিও চাইছো সেগুলোও জানাবে। তোমরা কোন ক্লাসে পড়ছো সেটাও জানাবে, কোন ক্লাসে ভিডিও তোমাদের চাই সেটাও জানাবে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পছন্দ হলে একটি লাইক করে দিও। চলো ভিডিওটা এখানে শেষ করে যাই। বন্দে মাতরম।